জমির খাজনা না দিলে কি হবে এবং জমির খাজনা কেন দিতে হয়, জমির খাজনা দেওয়াটা কেন জরুরি, এই জমির খাজনা রিলেটেড বিষয়গুলো নিয়ে আমি আজকে কথা বলবো। আমি ব্যারিস্টার আঞ্জুমান আরা লিমা, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আমরা প্রায় সময় দেখি যে আমাদের অনেকের ফ্যামিলিতেই বছরের পর বছর চলে যায়, কিন্তু খাজনা যে দিতে হয় এই জিনিসটাই অনেকের মাথায় থাকে না। আমাদের অনেকেরই আছে যে দাদা দাদি মারা গেছে, বাবা মা মারা গেছে, অনেক বছর ধরে জমির খাজনা খারিজ দেওয়া হয়নি। একটা সময় পরে দেখা গেল যে জমিগুলো আসলে শিডিউলভুক্ত হয়ে যাচ্ছে, গভর্নমেন্টের হেফাজতে চলে যাচ্ছে, তখন তাদের মাথায় আসলো যে জমির খাজনা তো দেওয়া হয়নি। এই বিষয়টা যদি আমরা একটু প্রপারলি বুঝিয়ে বলি যে জমির খাজনা আমরা কেন দিব বা কেন জমির খাজনা দিতে হয়, আমি নিজেই যদি জমির মালিক হই তাহলে আমি কেন প্রতি বছর জমির খাজনা দিব, এই প্রশ্নটা কিন্তু অনেকে আমাকে করেন। তো এই বিষয়টা নিয়ে আমরা যদি একটু বলতে চাই তাহলে যে জিনিসটা দাঁড়ায় যে আপনি প্রতি বছর আপনার জমির একটা খাজনা গভর্নমেন্টকে আপনি দিবেন। এখন আপনার প্রশ্ন থাকতে পারে যে গভর্নমেন্টকে কেন আমি জমির খাজনা দিব, এই খাজনা আমার দিতে হবে কেন, এটা তো একটা অব্লিগেশন, এটা কেন একটা ম্যান্ডেটরি আমার উপরে জারি করা হবে। এই যে গভর্নমেন্ট আপনাকে বিভিন্ন রকমের ফ্যাসিলিটি দিচ্ছে, গভর্নমেন্ট বিভিন্ন সময় জরিপ করছে, বিভিন্ন রকমের ভূমি ব্যবস্থাপনা করছে, ভূমির এই ব্যবস্থাপনার জিনিসগুলো গভর্নমেন্ট যে ক্লারিফাই করে শিডিউল করে গুছিয়ে রাখছে, এটা কিন্তু গভর্নমেন্টের একটা হিউজ বড় ধরনের কাজ। সো এই পারপাসে কিন্তু গভর্নমেন্ট তার প্রজাদের কাছ থেকে, তার নাগরিকের কাছ থেকে গভর্নমেন্ট একটা খুবই নামমাত্র মূল্যে একটা খাজনা নেয়। আপনি যদি বেসিক্যালি মৌজা ওয়াইজ খাজনাগুলো দিতে হয়, এক এক মৌজার খাজনা এক এক রকম। আপনি যদি বেসিক্যালি ভালো করে খোঁজখবর নিয়ে প্রপার খাজনাটা হিসাব করে বের করেন তাহলে দেখবেন খাজনার পরিমাণ খুবই কম, যেটাকে আমরা একদম নামমাত্র মূল্য বলতে পারি। এখন প্রশ্ন থাকতে পারে যে খাজনার পরিমাণ কম যদি আমি না দিই তাহলে আমার কি ক্ষতি হতে পারে। যদি আপনি অনেক লম্বা সময় ধরে 30 বছর ধরে যদি আপনি কোনো জমির খাজনা না দেন, একটা সময় পরে আপনি যদি যে দেখেন গভর্নমেন্টের রেকর্ডে বা গভর্নমেন্টের খতিয়ানে বা গভর্নমেন্টের কোনো কিছুতে মানে আপনার জমির শিডিউলটা বা মানে দাগ নাম্বারটা ঢুকে গেছে, তখন কিন্তু আপনি নিজে আর গভর্নমেন্টকে ক্লেম করতে পারবেন না। কারণ একটা জমির যখন একটা লম্বা সময় ধরে খাজনা দেওয়া না হয়, খাজনা কাটা না হয়, তখন গভর্নমেন্ট ধরে নেয় যে ওই জমির কোনো উত্তরাধিকার বা কোনো ওয়ারিশ, কোনো মালিক নেই। তখন অটোমেটিক্যালি গভর্নমেন্ট কিন্তু তার শিডিউলে, তার মানে খতিয়ানের মধ্যে, তার কাগজপত্রের মধ্যে কিন্তু আপনার দাগ নাম্বারটা ঢুকে যাবে। একবার যদি গভর্নমেন্টের দাগ নাম্বারে আপনার খতিয়ানে আপনার দাগ নাম্বার ঢুকে যায় তাহলে কিন্তু সিভিল মামলা করে, ডিক্লারেশন স্যুট করে, অনেক ঝামেলা করে, অনেক লম্বা সময় পরে আপনি কিন্তু জমিটা আবার ফেরত পাবেন। সো এই ভুলটা যেন না হয় সেটার জন্য আপনি যেই সূত্রেই জমির মালিক হন না কেন, আপনি একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন যে আমি জমিটা কেনার সাথে সাথে বা আমার বাবা মারা যাওয়ার পরে উত্তরাধিকারী সূত্রে জমিটা পাওয়ার সাথে সাথে অথবা কোনো গিফট বা কোনো হেবার মাধ্যমে কোনো জমি পাওয়ার সাথে সাথে আপনি চেষ্টা করবেন অবশ্যই জমিটার মিউটেশন করে খাজনা দেওয়া স্টার্ট করা। আপনি যদি মনে করেন যে প্রতি বছর খাজনা দেওয়াটা আপনার জন্য একটা ঝামেলা, তাহলে আপনি 2 বছর 3 বছরের খাজনা একত্রে করে আপনি কিন্তু একসাথে দিয়ে দিতে পারেন, কারণ টাকার পরিমাণ খুবই কম। কিন্তু এই খাজনাটা দেওয়াতে যেটা হবে আপনার আপনার মালিকানাটা কিন্তু ক্লিয়ার থাকবে, আপনার মালিকানাটা 100% এনশিওর হবে। আপনি যখন কোনো বিপদে কোনো ঝামেলায় জমিটা বিক্রি করতে যাবেন অথবা জমিটা ট্রান্সফার করবেন, আপনার কিন্তু 100% ক্লিয়ার একটা মালিকানা স্টাবলিশ করতে এই খাজনার যে রিসিপ্টগুলো, যে ডুপ্লিকেট কপিগুলো খাজনা খারিজের, সেই জিনিসগুলো আপনার কিন্তু মালিকানাটা এনশিওর করবে। সো এই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা বিষয়টা ছোট হোক, টাকার পরিমাণ কম হোক, কিন্তু আপনারা কোনোভাবেই না এই জিনিসটা অ্যাভয়েড করবেন না। এই জিনিসটা মাথায় রেখে দেবেন যেন আপনার জমির খাজনাটা প্রতি বছর ঠিকঠাক মতো সরকারের ঘরে জমা পড়ে, এবং এটার রিসিপ্টটা অবশ্যই আপনি একটা ফাইলবন্দি করে সিরিয়ালি আপনি এটা রক্ষণাবেক্ষণ করবেন, যেন আপনার উত্তরসূরি যারা থাকবে তাদের যেন এই রিলেটেড কোনো জটিলতায় অনেক বড় ধরনের কোনো ঝামেলায় পড়তে না হয়। আপনারা সকলেই ভালো থাকবেন। যে কোনো বিষয়ে আইনি পরামর্শের দরকার হলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন, আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিতে। ধন্যবাদ।